দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। নিরাপদ ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি মিলনায়তনে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নারী পুরুষ নির্বিশেষে একটি নিরাপদ বাংলাদেশ তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করার ঘোষণা দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান নিয়ে রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে কিছুটা সময়। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। আমি প্রত্যেকটা জালিমের কাছে হাত জোর করে আমার সন্তানকে আর কিছুক্ষণ আদর করতে চাইছিলাম। কোনো জালিম দেয় নাই। আমি এদের সবার হয়ে আমি সবার এই হত্যাকাণ্ডের বিচার চাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে 10 জন নারী শহীদ হয়েছেন। নারীদের মূলধারার বাইরে রেখে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এটি আমরা প্ল্যান করছি সামনের দিনগুলোতে আমরা সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করা। যে প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে এ থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করব, চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে একটি মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সবাই মিলে দেশ গঠন করতে হবে। এই যে সুযোগটি এসছে আমাদের সামনে, এই সুযোগকে কাজে লাগিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারেক রহমান। আহ্বান জানান ফ্যাসিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে শহীদ পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশে আরেকটি 1/11 ঘটে যাওয়া অস্বাভাবিক নয় বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বর্তমানে যা ঘটছে তা বিএনপির জন্য খুব বেশি সুখকর নয়, তাই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সবার আগে এই দাবি তুলেছে বিএনপি। পিআর নিয়ে দেশে বিতর্ক তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নির্বাচন নিয়ে আর দেরি করা ইউনূস সরকারের ঠিক হবে না। ফেব্রুয়ারিকে লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কতগুলো ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো আলামত ভালো না, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সরকারকে। আপনার পত্রপত্রিকা খুললে, টেলিভিশন দেখলে তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে আপনাদের কাছে। সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি শিগগিরই নির্বাচনের সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে এবার, যেখানে সব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই সনদ যতটুকুই হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে। আগামী 5 দিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে জানান তিনি। সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশ নানা সংকট পেরিয়ে এখন নির্বাচনী পথে। ভোট নিয়ে জনগণের 16 বছরের হতাশা কাটাতে নানা পথ ও মতের সংস্কারে ব্যস্ত অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে আইনি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জুলাই অভ্যুত্থানের সময়কার মামলা সহ 1 বছরে আইন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরেন আইন উপদেষ্টা। জানান 1 বছরে 16,000 হয়রানিমূলক মামলা প্রত্যাহার হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানিমূলক 15,000-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা 752টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছি। এই যে 16,000 মোট মামলা প্রত্যাহার করা হয়েছে, এটার কারণে কয়েক লক্ষ রাজনৈতিক নেতা কর্মী এবং স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে। ইতিহাসের একটি সেরা নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার, যেখানে গেল 3বার যারা ভোট দিতে পারেননি তারা নিরাশ হবেন না। শিগগিরই নির্বাচনের সময় জানা যাবে বলে জানান আইন উপদেষ্টা। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে? কেউ কেউ বলতো স্যার আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই, বুঝছেন? যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। আমিও তো 18 বছর ভোট দিতে পারি নাই। এদিকে এর আগে সকালে সচিবালয়ে সাংবাদিক সংগঠন বিএসআরএফ সংলাপে অংশ নেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, জুলাই সনদ যতটুকুই হোক নির্বাচনের সময় পেছাবে না। প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনো আছি, এটার একটা দিন দেরি হবে না। আগামী 5-6 দিনকে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে জানান প্রেস সচিব। তবে দেশের মানুষের নিরাপত্তার শঙ্কা নেই। আগামী 5-6টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন হবে। কিছু রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব থাকলেও সুষ্ঠু নির্বাচনে তা বাধা হবে না বলে জানান প্রেস সচিব। 7 বছর ছিল। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ কেমন হবে তা নিয়ে আলোচনা শেষ হলেও এই সনদ কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রধান এবং মৌলিক দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। জুলাই সনদ বাস্তবায়নে এর আইনি ভিত্তি চেয়েছে কয়েকটি দল, তবে বিএনপি তার বিরোধিতা করেছে। এদিকে প্রস্তাবিত জাতীয় সংসদের উচ্চকক্ষ 100 সদস্য বিশিষ্ট হবে এবং এর সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে, এমন সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এ নিয়ে দ্বিমত পোষণ করেছে বিএনপি ও তাদের সমমনা জোটগুলো। দ্বিতীয় দফায় 23 দিনে 30টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে চূড়ান্ত হওয়ার পথে জুলাই সনদ। তবে এই সনদ বাস্তবায়ন করবে কে, এ নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে প্রয়োজনে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দ। তবে সনদ বাস্তবায়নে মতভিন্নতা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি বলছে, ক্ষমতায় গেলে জাতীয় সংসদের মাধ্যমেই সনদ বাস্তবায়িত হবে, এটা জনগণের প্রতি তাদের অঙ্গীকার। জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক জুলাই জাতীয় সনদ 2025 নামে যে খসড়াটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং সেখানে প্রস্তাব আছে যে সরকার গঠনের 2 বছরের মধ্যে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য তারা যে প্রস্তাব দিয়েছে আমরা সম্পূর্ণ একমত। অনেকগুলো রাজনৈতিক দল মনে করে চলতি সরকারের মেয়াদেই অধ্যাদেশ জারি অথবা গণভোটের মাধ্যমে সনদকে আইনি ভিত্তি দেওয়া উচিত। এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। কোনো আইনি ভিত্তি না থাকে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদে
সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই। সংসদে উচ্চকক্ষ গঠন নিয়েও মতবিমত ছিল দলগুলোর মধ্যে। বিএনপি চায় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন উচ্চকক্ষের সংসদ সদস্যরা। তবে জামাত, এনসিপি সহ কয়েকটি দলের দাবি জনগণের ভোটের সংখ্যানুপাত অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচিত হবেন উচ্চকক্ষের সদস্যরা। কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চকক্ষে নির্বাচিত হোক এই জিকিরটা তোলা হচ্ছে। যারা পিআর হলে উচ্চকক্ষ চান না বলছেন তাদের উচ্চকক্ষের কার্যপ্রণালী সেটাকে কার্যকর করা, আসলেই তারা উচ্চকক্ষ চান কিনা সে প্রশ্নটা উত্থাপিত হয়েছে। বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানায় কমিশন। তবে এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি এবং 5টি রাজনৈতিক দল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দর্শক, ঐকমত্য কমিশনের সভা শেষে কথা বলছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাদ দেওয়ার পরে কমিশনের পক্ষ থেকে 19টি বিষয়ে চিহ্নিত করা হয় যেগুলোকে আমরা মনে করেছিলাম যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সংবিধানের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশেষত উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি এবং এখতিয়ার, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্রের মূলনীতি। এই 19টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। দর্শক, কথা বলছিলেন ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এতে অংশ নিয়েছেন জুলাই যোদ্ধা এবং আহত পরিবারের সদস্যরা। কর্মসূচি থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। শাহবাগ মোড়ের সকল সড়ক বন্ধ করে দেয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের আহত ও নিহত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শাহবাগ মোড়ে শুরু হয় এই কর্মসূচি। অবস্থানকারীরা বলছেন, দ্রুত তাদের 5 দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। আমরা জুলাই ঘোষণাপত্র এবং সনদপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিভাবে আমরা এটা পেতে চাই। আমরা আর কোনো টালবাহানা মানব না। সরকার প্রধান নিজেও যদি প্রতিশ্রুতি দেয় সেটাও মানব না। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে ফিরব। অবস্থান কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এই মোড়টি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। হঠাৎ করে এরকম করলে তো মানে সাধারণ মানুষের তো এখানে সাধারণ যে জীবনযাপন আমরা তো এটাই তো করতে পারবো না এরকম যদি ডেইলি আন্দোলন হইতে থাকে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু এরকম জনদুর্ভোগ সৃষ্টি করে না। আমার মা যেমন আজকে হাসপাতাল, আপনার মাও তো হাসপাতাল আসতে পারে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। সম্প্রতি এনসিপির জনসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কোনো বল প্রয়োগ করা হয়েছে, কেন বল প্রয়োগ করা হয়েছে কমিটি খুঁজে বের করবে প্রেক্ষাপট, এমন তথ্য দিয়েছে সেনা সদর।
বৃহস্পতিবার বিকেলে বনানীতে আইনশৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানায় বাহিনীটি। এনসিপির জনসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে হতাহতের ঘটনায় এখনো চলছে আলোচনা সমালোচনা। তবে গোপালগঞ্জে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলছে সেনাবাহিনী। কেন বল প্রয়োগ করা হয়েছে তা তদন্ত কমিটি খুঁজে বের করবে বলেও জানায় সেনা সদর। বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। মেজর সাদেক আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়া নিয়ে বাহিনীটি জানায় মেজর সাদিকের বিষয়ে অবগত তারা। এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। স্বাধীন সার্বভৌম দেশে কেএনএফ এর আধিপত্য কোনোভাবে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় বাহিনীটি। তারা বলছে কেএনএফ আরাকান আর্মির থেকে অস্ত্র পেলেও নাজুক অবস্থায় আছে। কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায় এটাতে আমি অবাক হব না। বাট আশার বিষয় এটা হলো যে কেএনএফ কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজে বেশি গুরুত্ব দেয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও জানায় বাহিনীটি। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার অপচেষ্টা করছে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা। এমন অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের। তিনি বলেন, স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে মুরাদনগরবাসীকে। উপদেষ্টা পরিবারের বিরুদ্ধে কেউ ভিন্নমত পোষণ করলেই প্রশাসনিক হয়রানির খড়গ নেমে আসে বলেও অভিযোগ করেন কায়কোবাদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকটাই অশান্ত কুমিল্লার মুরাদনগর। মামলা, হামলা আর ধর্ষণের মতো ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হচ্ছে এই উপজেলা। সবশেষ উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা। রণক্ষেত্রে রূপ নেয় উপজেলা সদর। মুরাদনগরে কেন এই অশান্ত পরিস্থিতি? নিউজ 24 জানতে চেয়েছে উপজেলার 5 বারের সংসদ সদস্য ও বিএনপি নেতা কায়কোবাদের কাছে। যারা চাঁদাবাজ, যারা দুষ্কৃতিকারী, তারা এলাকা থেকে সবাই পালিয়ে গেছিল এবং মুরাদনগর 2 ওসি নতুন জয়েন করলো এবং আসিফ মাহমুদ যখন উপদেষ্টা হলো তখন তারা আবার এলাকায় ফিরে আসছে তাদের উপরে ভর করে। তারা এখন কি বলবো, মাথা উঁচু করে কথা বলে। তারাই এখন সন্ত্রাস কায়েম করতেছে মুরাদনগরে। মুরাদনগর বরাবরই বিএনপি অধ্যুষিত অঞ্চল। ফেসিবাদী আমলে বিএনপির নেতাকর্মীরা ছিল ঘরছাড়া। বিএনপির এই ভাইস চেয়ারম্যান দাবি করলেন, সেই ফেসিবাদী শক্তি মোড়ক বদলে আবারও নিপীড়কের ভূমিকায় নেমেছে। মুরাদনগরে আরো অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য আমি দায়ী করব পুলিশ প্রশাসনকে, কারণ তারা মুরাদনগরে গেছে আসিফ মাহমুদের তদবিরে। ওনারা তো আসিফ মাহমুদকে খুশি করার জন্য যা বলবে তাই করতে থাকবে। ওনার ছেলের জন্য যা করার তাই তো করছে, এটা আপনারা জানেন, শুনেন। জানা শোনার চেয়ে সবচেয়ে বড় জিনিস হলো এইগুলি একটা সুষ্ঠু তদন্ত করা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের চরিত্র নিরপেক্ষ হওয়ার কথা থাকলেও একজন উপদেষ্টার ভূমিকা পুরো সরকারকে বিতর্কের মুখে ফেলছে। মুরাদনগর প্রতিরোধ তুলতে চায় আওয়ামী লীগ, যেটা শিখাই দিয়ে গেছে। পুলিশ নিয়ে আসে কুমিল্লা থেকে, ডিবি নিয়ে আসে কুমিল্লা থেকে। আওয়ামী লীগের ওরা এখানে জয়েন করেছে, তাদের কথাই চলে আসে। তো একটা প্রশ্নমূলক চিন্তা থাকে সবার কাছে। ওরা পার্টিকুলার কিছু লোকের বিরুদ্ধে, যেমন আমাদের বিশেষ করে যারা যারা ভালো নেতা কর্মী, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পড়তো। বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করছে নেতাকর্মীরা বলেও জানান তিনি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।
ভারতে পালানোর পর দুর্নীতির কোনো মামলায় প্রথমবার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিচার শুরু হলো। বৃহস্পতিবার ৬টি মামলায় মোট ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন। আশা দুদক আইনজীবীর জানান, দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে আসামিদের। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে প্রায় ৪.৫ বছর পর অবশেষে জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সামরিক জান্তা। চলতি বছরের ডিসেম্বরে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে তারা। সোমবার জান্তা সরকারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পর এই সিদ্ধান্ত আসলো। বৈঠকের পর জান্তা প্রধান মিন অং লাইং তার সহযোগী নিও সোকে প্রধানমন্ত্রী করে ৩০ সদস্যের একটি নতুন সরকার গঠনের ঘোষণা দেন। অর্থনৈতিক সংকট ও গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রতিরোধের মুখে এই পদক্ষেপ নিল জান্তা সরকার। বাংলাদেশের ক্রিকেটার ও অধিনায়কের বিদায়টা মাঠ থেকে ভালোভাবে হওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজ 24-এর সাথে এসব কথা বলেন তিনি। দর্শক, আমাদের সঙ্গে রয়েছে নাজমুল হোসেন শান্ত। তার নামের শুরুতে এখন এক্স ক্যাপ্টেনটা উল্লেখ করতে হয়। তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, কিন্তু যতদিন ক্যাপ্টেন্সি করেছেন পুরো দলের জন্য খেলেছেন। এটি আমার কথা না, এটা সতীর্থদের কথা। আমরা সেই নাজমুল শান্তর সঙ্গে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। শান্ত, কেমন আছেন? সবকিছু মিলে ব্যস্ততা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ব্যস্ততা খুব একটা নাই, খুবই কম। ফ্যামিলিকে সময় দিতে পারছি, সো ভালো সময় কাটছে। প্র্যাকটিস করে সকালবেলা আসলাম, সামনে এনসিএল আছে, কিভাবে প্রস্তুত করছেন? সামনে কিভাবে, লক্ষ্যটা কি, এবং কোন টুর্নামেন্টে আপনি আবার ক্রিকেটে ফিরবেন? এশিয়া কাপ আছে যদি দলের সুযোগ হয়, দেন পাশাপাশি এনসিএল টি20 আছে, সো খেলা অনেকগুলোই আছে। আমি প্রস্তুত করছি নিজেকে যে আসলে সামনে যেই অপরচুনিটি আসবো এখানে যেন আমি ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি। টি20 বাদ পড়লো, এই বাদ পড়ার কারণটাকে আপনি জানতে পেরেছেন? নির্বাচক আপনাকে বলেছে যে আপনি এই কারণে আপনার বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার সাথে টিম সিলেকশন হওয়ার আগে আমাকে সিলেক্টর নিজে ডেকে কথা বলেছেন এবং এক্সপ্লেন করেছেন। আমিও জানতে চেয়েছিলাম যে আমি কেন আসলে দলে নেই। আপনি তো ক্যাপ্টেন্সি নিতে চেয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য, চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, একটা টুর্নামেন্টের জন্য আপনার ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, এমনটা আমরা শুনতে পেরেছি। ক্রিকেট অফিসের চেয়ারম্যান আমাদের কাছে বলেছেন, যে বলতেন যে ওই সময়টা কি চিন্তা করে ক্যাপ্টেন্সি এক সিজনও নিয়েছিলেন? না, আমার কাছে মনে হয় যে তাদের তো একটা লম্বা প্ল্যানই ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে যাকে এই ক্যাপ্টেন্সি দেওয়া হবে তাকে লম্বা সময়ের জন্যই দেওয়া হবে। বাট তারপরে বোর্ডে অনেক ইস্যুজের কারণে একটা সিরিজের জন্য তারা অ্যানাউন্স করেছিল, বাট বোর্ড সবসময় চেয়েছে যে লম্বা সময়ের জন্যই দিবে। যখন ক্যাপ্টেন্সি দায়িত্ব পেয়েছেন আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে ক্যাপ্টেন্সি কতটা উপভোগ করেছেন। এখন ক্যাপ্টেন্সি করছেন না, কি কি সীমাবদ্ধতার মধ্যে পড়েছেন, কি কি সমস্যার মধ্যে এখন পড়েছেন যে যখন ক্যাপ্টেন্সিটা আপনি করেছেন, মাঠ চালিয়েছেন, সবকিছু মিলিয়ে? অনেক ক্ষেত্রে করতে পেরেছি, অনেক ক্ষেত্রে করতে পারিনি, বাট পুরো সময়টা আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং এটা হয়তো আমার জন্য ভবিষ্যতে অনেক কাজে আসবে। বাংলাদেশে যারা ক্যাপ্টেন্সি করে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয়? আমি বলবো না সম্মান কখনো দেওয়া হয়নি, অবশ্যই সম্মান দেওয়া হয়, বাট এই জিনিসটা আরো সুন্দরভাবে হওয়া সম্ভব। আসলে এশিয়া কাপে ভালো কিছু করার প্রত্যাশা জানিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। পাশাপাশি সম্প্রতি তার এক বাল্যকালের বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এই টাইগার ক্রিকেটার। বগুড়ায় রিমার্ক হারলেনের নতুন শোরুম উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তাসকিন। সবাই দোয়া করবেন, আপকামিং এশিয়া কাপ আছে যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ থাকি। যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি, কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হতে হবে। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।